সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের আমন্ত্রণ। অনলাইন ক্লাসে যে যেখানে বসে অংশগ্রহণ করছো তাদের সবাইকে সাদর সম্ভাষণ ও অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি সৈয়দ জাহাঙ্গীর হোসেন, সিনিয়র শিক্ষক, সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়, মেহেন্দিগঞ্জ, বরিশাল। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে তৃতীয় অধ্যায়ের 3.5 তৃতীয় অধ্যায় 3.5 বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ থেকে একটি সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায় 3.5 বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ এই সংক্রান্ত একটি সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব। আমি গত সপ্তাহে এই সংক্রান্ত একটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং সেই ক্লাসে আমি ক এবং খ অঙ্ক দুটো, এই যে ক এবং খ অংশ দুটো তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু গ অংশ আমি সেই ক্লাসে সম্পূর্ণ করতে পারিনি। আজকে আমি তোমাদের গ অংশ নিয়ে আলোচনা করব, কারণ এই অঙ্কটি বিভিন্ন বোর্ডে বারবার এসেছে এবং এই অঙ্কটি যদি তুমি করতে পারো তাহলে আরো দু চারটি এই অনুশীলনীর আরো দু চারটি অঙ্ক তুমি নিজে করতে পারবে। এই অঙ্কটি যদি তোমার বোধগম্য হয়, এই অঙ্কটি যদি তুমি সম্পূর্ণ বুঝতে পারো, তাহলে এই চ্যাপ্টারে বা এই ধরনের যে অঙ্কগুলো তোমার পরীক্ষায় আসে সেই অঙ্কগুলো সম্বন্ধে তুমি একটা সম্যক ধারণা লাভ করতে পারবে। তাহলে বন্ধুরা, আজকে আমি এই অধ্যায়ের এই চ্যাপ্টার থেকে বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ এই চ্যাপ্টার থেকে তোমাদের গ অংশ করে দেখাবো। খ অংশ আমি ক এবং খ আমি তোমাদের গত ক্লাসে দেখিয়েছিলাম, বুঝিয়েছিলাম। তোমরা কমেন্টের মাধ্যমে অনেকেই আমাকে জানিয়েছো যে তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো, অঙ্ক দুটো বুঝতে পেরেছো, তোমাদের বোধগম্য হয়েছে। এবং সেই দিনও আমি এই অঙ্কটি বোর্ডে লিখেছিলাম, কিন্তু করতে পারি নাই। তোমরা এই অঙ্কটিও কষে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছো। সুতরাং আজকের এই ক্লাসে আমি শুধু গ অংশ নিয়ে আলোচনা করব। গতে আমার আছে, যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আমি তোমাদের পূর্বের ক্লাসের আরেকটু মনে করিয়ে দিতে চাই, ত্রিভুজটির 3 বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা ত্রিভুজটির 3 বাহুর দৈর্ঘ্য নির্ণয় করেছিলাম। আমরা নির্ণয় করেছিলাম। এরপরে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা তাও নির্ণয় করেছি, কিন্তু আমরা সময়ের অভাবে আমরা গ অংশ করতে পারিনি। আজকের ক্লাসে আমরা গ অংশের সমাধান করে দেখাবো। আশা করি তোমরা বই খাতা কলম নিয়ে পূর্ব থেকেই এই ক্লাসের অপেক্ষায় বসে আছো। তোমরা এই গত ক্লাসের মতো এই অংশটুকু তোমাদের খাতায় আবারও লিখে নাও, কারণ আমি বোর্ডটি পরিষ্কার করে এই বোর্ডেই তোমাদের এই অঙ্কটি কষে দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন বোর্ডটি মুছে ফেলব। তাহলে গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের যে অঙ্কটি কষতে হবে সেটা হলো গ অংশ।
আজকে আমাদের যে অংশটি করতে হবে সেটা হলো গ অংশ। গ অংশ প্রশ্নটি ছিল কি? গ অংশ প্রশ্নটি ছিল যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায় এবং প্রস্থ 20% বৃদ্ধি পায় তবে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আমরা যখন খ করেছি তো খ হতে আমরা পেয়েছিলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়েছিলাম। তো খ হতে পাই, দেখো খ হতে পাই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়েছিলাম 13 সেন্টিমিটার। 13 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের প্রস্থ পেয়েছিলাম 5 সেন্টিমিটার। প্রস্থ পেয়েছিলাম 5 সেন্টিমিটার। তাহলে সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা অবশ্যই জানো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ যদি দেওয়া থাকে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নিরূপণ করতে হয় তা তোমরা অবশ্যই জানো, অর্থাৎ পূর্বের ক্লাস থেকে তোমরা তা অবশ্যই শিখে এসেছো। যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার, অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য পূরণ প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 13 গুণ 5 কি হবে? বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার কেন হলো? বর্গ সেন্টিমিটার কেন হলো? আমি 13 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটারকে গুণ দিয়েছি, অর্থাৎ সেন্টিমিটারে গুণ দিলে আমার এটা বর্গ সেন্টিমিটার হয়ে থাকে, বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে কি দাঁড়ালো? এখানে দাঁড়ালো 5 13 65 বর্গ সেন্টিমিটার। 65 বর্গ সেন্টিমিটার। আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম 65 বর্গ সেন্টিমিটার। 65 বর্গ সেন্টিমিটার পেয়েছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য হবে কত? 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য অর্থাৎ 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য 10% বৃদ্ধিতে হবে। দৈর্ঘ্য ছিল 13 প্লাস 13 এর 10%, অর্থাৎ 100 ভাগের 10 ভাগ, 100 ভাগের 10 ভাগ এত সেন্টিমিটার। 100 ভাগের 10 ভাগ। 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য আমার হবে 13 প্লাস 13 ইন্টু 10/100, অর্থাৎ 10/100 মানে আমার 10% বলতে 100 ভাগের 10 ভাগ, 100 ভাগের 10 ভাগ। তাহলে এটা দাঁড়ায় 13 প্লাস এই শূন্যটা কেটে দিলাম, তাহলে উপরে 13 নিচে আমার 10 সেন্টিমিটার। তাহলে দেখো আমি শূন্য কেটে দিলাম, তাহলে 1/10, অর্থাৎ 13 আমার উপরে আছে, 13 1 দিয়ে গুণ দিলে আমার 13 হয় আর নিচে 10। তাহলে 13 প্লাস আমি 10 দিয়ে যদি 13 কে ভাগ দিই তাহলে হয় 1.3 সেন্টিমিটার। তাহলে এটা কি হলো? 3 সেন্টিমিটার হলো। দেখো এটা আমি
শূন্য শূন্য কেটে দিলাম, তারপরে 13/10, 13/10, 10 দিয়ে 13কে যদি আমি ভাগ দিই তাহলে হয় 1.3, 13 প্লাস 1.3 সমান হলো 14 ইন্টু 3, 14.3 সেন্টিমিটার পেলাম যদি 10% আমার দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায়। এবার আমি প্রস্থ 10% বৃদ্ধি পেলে যদি এবার প্রস্থ যদি 10% বৃদ্ধি পায় তাহলে কি হবে? প্রস্থ 10% বৃদ্ধি পেলে প্রস্থ আমার আমার প্রশ্নে ছিল প্রস্থে আমার 20% বৃদ্ধিতে, 20% বৃদ্ধিতে প্রস্থ হয়, 20% বৃদ্ধিতে প্রস্থ হয়। তাহলে দেখো ওখানে ছিল আমার প্রস্থ ছিল আমার 5, প্রস্থ ছিল আমার 5 প্লাস 5 ইন্টু 20%, অর্থাৎ এত সেন্টিমিটার। কিভাবে হলো? এটা হলো 5 প্লাস 5 ইন্টু 12/100, 12/100। তাহলে আমি এখানে এই 12 দিয়ে যদি এটাকে কাটি, 20 আমি যদি 20 দিয়ে যদি কাটি তাহলে 15, আর এই 5 উপরে এই 5 নিচে বাদ, অর্থাৎ এই 5 দিয়ে এই 5কে আমি ভাগ দিলাম। তাহলে আমার এখানে রইল কি 5 প্লাস 1, 5 প্লাস 1 সেন্টিমিটার সমান 6 সেন্টিমিটার। দেখো যে আমি এই অঙ্কটাতে তোমাকে করালাম, এই অঙ্কটা যে আমি এখানে লিখলাম সেই অঙ্কটা হলো যে 20% বৃদ্ধিতে প্রস্থ হয় 5 প্লাস 5 ইন্টু 20/100, 20/100 ভাগ হলে 1/5 হয়, 5 এই 5-এ ভাগ দিলে 1 হয়, তাহলে 5 প্লাস 1 মানে 6 সেন্টিমিটার। তাহলে আগেরটা গেল আমার 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য, আর এবার 20% বৃদ্ধিতে প্রস্থ। তাহলে আমি 20% বৃদ্ধিতে আমার প্রস্থ কি হলো সেটাও বের করলাম, আর 10% বৃদ্ধিতে আমার দৈর্ঘ্য কি হলো সেটাও আমি বের করলাম। এবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার এই বৃদ্ধিতে যে ক্ষেত্রফলটা হয়েছে, এই বৃদ্ধিতে প্রস্থের বৃদ্ধি এবং দৈর্ঘ্যের বৃদ্ধি, এই বৃদ্ধিতে যেটা হয়েছে যে প্রস্থ বৃদ্ধিতে প্রস্থ যা পেয়েছি আর বৃদ্ধিতে দৈর্ঘ্য যা পেয়েছি, এই দুটা যদি দৈর্ঘ্য পূরণ প্রস্থ হয় তাহলে আয়তক্ষেত্রে আমি আবার বৃদ্ধিতে যেটা হয়েছে সেটা আমি পেয়ে যাব। তাহলে এটা হলো আমার পরিবর্তিত ক্ষেত্রফল। আগে আমি একটা ক্ষেত্রফল বের করেছিলাম 5, 13, 65 ছিল আদি ক্ষেত্রফল আমার। এখন পরিবর্তিত ক্ষেত্রফল, আমার পরিবর্তিত ক্ষেত্রফল আগে আমার ছিল 14.3 গুণ 6, এত বর্গ সেন্টিমিটার, ঠিক আছে, বর্গ সেন্টিমিটার। তাহলে আমি এখন গুণ দিয়ে লিখি, 3, 6, 18, 8, হাতে থাকে 1, 424 আর 25 5, হাতে থাকে 1, 2, 6 6 8, 85.8 বর্গ সেন্টিমিটার, 85.8 বর্গ সেন্টিমিটার আমি পেলাম পরিবর্তিত ক্ষেত্রফল। অর্থাৎ আগে আমার আদি ক্ষেত্রফল যেটা ছিল, দৈর্ঘ্য ছিল 30 আর প্রস্থ ছিল 5 সেন্টিমিটার, তাহলে 13 × 5 65 ছিল আমার আদি ক্ষেত্রফল, আর 10% দৈর্ঘ্য বৃদ্ধি এবং 20% প্রস্থের বৃদ্ধিতে
আমার দৈর্ঘ্য প্রস্থ যা হয় সেটা দিয়ে যদি আমি গুণ দেই তাহলে আমার পরিবর্তিত ক্ষেত্রফল আমার বের হবে। তাহলে আমি এবার পরিবর্তিত ক্ষেত্রফল থেকে যদি আদি ক্ষেত্রফলটা বিয়োগ দেই তাহলেই আমার বর্ধিত অর্থাৎ কি পরিমাণ ক্ষেত্রফল বেড়েছে সেটা বের হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পায়, আমরা লিখব এখন কি ক্ষেত্রফল বৃদ্ধি পায়। আমরা লিখব ক্ষেত্রফল বৃদ্ধি পায়। তাহলে আমার বর্তমান ক্ষেত্রফল হলো 85.8 বর্গ সেন্টিমিটার মাইনাস আমার আদি ক্ষেত্রফল ছিল 65 বর্গ সেন্টিমিটার 65 বর্গ সেন্টিমিটার সমান, আমি যদি বিয়োগ দেই তাহলে এটা এখান থেকে বাদ দেই, আমি যদি 85.8 থেকে 65 বাদ দেই তাহলে আমার থাকে 20.8 বর্গ সেন্টিমিটার। এই পরিমাণ এটা আমার বেড়েছে, অর্থাৎ 20.8 বর্গ সেন্টিমিটার আমার বেড়েছে, ক্ষেত্রফল বর্ধিত হয়েছে। অর্থাৎ দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 20% বৃদ্ধি হওয়ার কারণে আমার আগের থেকে ক্ষেত্রফলটা 20.8 বর্গ সেন্টিমিটার বেড়েছে। তাহলে সুতরাং ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় এটার একটা সূত্র আছে, তোমরা কি সেই সূত্রটা জানো? ক্ষেত্রফল বৃদ্ধির সূত্র, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়, ক্ষেত্রফলের বৃদ্ধির একটা সূত্র আছে, ক্ষেত্রফল যে বৃদ্ধি পায়, ক্ষেত্রফল বৃদ্ধি পায় শতকরা বৃদ্ধি পায়, এটার একটা সূত্র আছে। তাহলে আমি সূত্রটা তোমাদেরকে লিখে দেই, সূত্রটা লিখে দিলে তোমরা সূত্রটা মনে রাখবে। অর্থাৎ আমি এখানেও লিখে দেই, সূত্রটা লিখে দিই। বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল, দেখো বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল বা আদি ক্ষেত্রফল, বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল বা আদি ক্ষেত্রফল, দেখো বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল বা আদি ক্ষেত্রফল গুণ 100 এইটা তুমি এই যে সূত্রটা আছে এটা তুমি করতে পারো যে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল বা আদি ক্ষেত্রফল গুণ, অর্থাৎ এটাকে তুমি ব্র্যাকেট বন্দি করতে পারো অথবা ব্র্যাকেট বন্দি না করলেও তোমার হবে, কারণ এখানে আছে ব্র্যাকেট বন্দি যদি তুমি না করো তাহলে তোমার সঠিকভাবে আছে, সেটা হলো যে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল ভাগ আদি ক্ষেত্রফল গুণ 100, অর্থাৎ তোমার ভাগের কাজটাই আগে করতে হবে, এখানে ভাগের কাজটাই তোমাকে আগে করতে হবে। তাহলে দেখো বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল হয়েছে কত? বৃদ্ধিপ্রাপ্ত 20.8 ভাগ আদি ক্ষেত্রফল হলো 65, এই দেখো ভাগ গুণ 100 গুণ হলো 100। এখন বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল আর আদি ক্ষেত্রফল, অর্থাৎ এটা আমি যদি ভাগ দেই, ভাগ দিলে কি হয়, অর্থাৎ আমি ক্যালকুলেটর ব্যবহার করে যদি আমি দেখি, ক্যালকুলেটর ব্যবহার করলে যে এটা দিয়ে এটাকে ভাগ করলে যা হয় সেটা দ্বারা আবার 100 দ্বারা সেটাকে গুণ, অর্থাৎ আমরা এটা ক্যালকুলেটর মাধ্যমে ভাগ করে পেতে পারি, সেটা এখানে এটা দিয়ে এটাকে ভাগ করলে দেখো কত হয়, ভাগটা দেখো এই যে এখানে দেখাই
তুমি তো ক্যালকুলেটরে করবে, কিন্তু আমি তোমাকে এখানে দেখাই, সেটা হলো 65। এই দশমিকটা যদি আমি তুলে দিই তাহলে হয় 10, অর্থাৎ উপরে হয় 208, নিচে হয় 650। তাহলে তুমি ভাগ করতে পারো, দাও 8, ভাগ করো, ভাগ করো, ভাগ করলে কি হবে দেখো, ভাগ করো, এখানে ভাগ করলে প্রথমে যায় না, দশমিক একটা শূন্য দাও, তাহলে যায়, তুমি এটা নিতে পারো 3, অর্থাৎ 3 হলে আর 3 0 0 3 5 5 হাতে থাকে 1 3 4 18 19। তুমি এটা ক্যালকুলেটরে করবে, আমি এটা হাতে করে দেখালাম। 3 130 দিলাম একটা শূন্য, 1300, তুমি 2 বার দাও, তাহলে 2 বার দিলে 650, 2 গুণে এই দেখো। তাহলে আমি এখানে পেয়েছি কত, দেখো আমি যে ভাগ করলাম, তুমি খেয়াল করে দেখো, তোমাদেরকে ভাগ ক্যালকুলেটরের ব্যবহার তোমরা করতে করতে, অর্থাৎ আজকাল যারা 3তে অধ্যয়ন করে তারাই বাবা মায়ের কাছে ক্যালকুলেটর চায়, এবং তখন থেকেই তারা ক্যালকুলেটরের ব্যবহার করে, যখন প্র্যাকটিক্যালি তাদেরকে করতে দেওয়া হয় তখন আর তারা পারে না। তোমরা অধিকাংশ ছাত্ররাই ক্যালকুলেটর ব্যবহার করে টিপে টিপে বের করে ফেলো, কিন্তু অরিজিনালি তোমরা কিভাবে করবে সেটা, আসল নিয়মটা কি সেই নিয়মটা তোমরা জানো না। দেখো আমি এখানে দশমিকটা উঠিয়ে দিই, নিচে একটা দশমিকের জন্য একটা 1, পরে একটা ঘর একটা শূন্য, অর্থাৎ এখানে হয়েছে 650, উপরে হয়েছে 208। আমি 208কে 650 দ্বারা ভাগ দিলাম তো 0.32, অর্থাৎ 0.32 হয়েছে, 0.32 আমি ভাগ করে দিলাম 0.32, তাহলে দেখো 0.32, অর্থাৎ 0.32 তুমি দিতে পারো গুণ 100। হ্যাঁ, এটা গুণ দিলে হয় 3, এটা গুণ দিলে 32 হয়, 32 হয়। সেই গুণটাও তোমরা দেখে নিতে পারো, আমি দেখো এখানে করাই, যেমন এই যে 100 আছে, এটাকে 32 দ্বারা গুণ দিই, 0.32 দ্বারা গুণ দিই, 2 0 0 2 0 0 2, এই শূন্যটা 3 0 0 3 0 0 3 হবে 3। দেখো এখানে হলো 0 0 2 3, 1 2 ঘর দশমিক, 1 2 ঘর দশমিক, তার মানে কি হলো, এই গুণ আমি গুণটা যে দিলাম সেই গুণে 32 হলো, অর্থাৎ 32 এখানে বৃদ্ধি পেয়েছে, 32 কি হবে বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, 32 বর্গ সেন্টিমিটার, ক্ষেত্রফলটা বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, বর্গ সেন্টিমিটার। তাহলে তুমি লিখবে, কি লিখবে, এটা আমি মুছে দিলি, এটা আগে দিচ্ছি, তুমি তাহলে এখান থেকে লিখতে পারবে, দেখতে পারবে। সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 32 বর্গ সেন্টিমিটার, 32 বর্গ সেন্টিমিটার, এটাই হলো আমার আনসার। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুটো ক্লাসের মাধ্যমে, একটি সৃজনশীল অঙ্ক, অর্থাৎ সৃজনশীল অঙ্কটা একটু বড় এবং প্রত্যেকটা অঙ্কই শেখার বিষয়, এবং প্রত্যেকটা অঙ্ককে বিশ্লেষণ করে যদি বোঝানো যায় তাহলে অন্য অন্য এই সেম অঙ্ক যা আছে সেই সবগুলো অঙ্কই একটি স্টুডেন্ট, একজন শিক্ষার্থী সবগুলো অঙ্কই সে করার যোগ্যতা অর্জন করবে। আমি সেভাবেই তোমাদেরকে এই অঙ্কটি করিয়েছি। আশা করি তোমরা এই অঙ্কটি বোধগম্য তো করেছই, এই অঙ্কটি তোমরা অবশ্যই শিখতে পেরেছো, এবং এই অঙ্কটি শেখার সাথে সাথে এই অঙ্কটির নিয়ম ব্যবহার করে তোমরা আরও 2-4টি অঙ্ক করতে পারবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং
পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করবে, বৈশ্বিক মহামারী করোনা আর যে স্বাস্থ্যবিধি রয়েছে সেই স্বাস্থ্যবিধি মেনে চলবে। বর্তমানে এর সাথে যোগ হয়েছে ডেঙ্গু নামক একটি রোগ, যেটা তোমার এই মশক অর্থাৎ ডেঙ্গু মশায় কামড়ালে হয়ে থাকে। আর ডেঙ্গু মশা হয়ে তোমাদের জন্মে ঘরের আশেপাশেই জন্মে। সেটা হলো তোমাদের যদি ঘরের ভাঙা বাসন কোসন, যদি ঘরের এসির ট্রে, অথবা যদি ডাবের খোসা, অথবা টায়ার টিউব যদি ইয়েতে থাকে, খোলা আকাশের নিচে থাকে, এবং তাতে যদি পরিষ্কার পানি অর্থাৎ বৃষ্টির পানি 2-3 দিন জমে থাকে, তাহলে সেখান থেকে এডিস মশার লার্ভা তৈরি হয়। এবং সেই লার্ভা থেকে তোমার প্রাপ্তবয়স্ক মশা তৈরি হলে সেটা যদি মানুষকে কামড়ায় তাহলে ডেঙ্গু হয়। বর্তমানে বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। এই জুলাই মাসের এই 9 তারিখ পর্যন্ত প্রায় 240 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে, এবং প্রায় 5 জন ইতিমধ্যে আজ পর্যন্ত, আজ 10 তারিখ পর্যন্ত প্রায় 6 জন ডেঙ্গু রোগী মারা গিয়েছে। সে থেকেও তোমরা সাবধান থাকবে, বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, এবং 3 দিন জমে থাকা পানি ফেলে দেবে, এবং সেদিকেও তোমরা নজর রাখবে। আর এই স্কুল বন্ধ এবং যে কোনো অর্থাৎ লকডাউন চলছে, কঠোর লকডাউন চলছে, তো সেখানে সব কিছুই বন্ধ। সুতরাং তোমার বাইরে ঘোরাঘুরিটাও কমে আসছে। সুতরাং তোমার যেহেতু তুমি বেশিরভাগ সময় বা ঘরে অবস্থান করবে, সুতরাং ঘরে যেহেতু অবস্থান করবে সেহেতু বইয়ের সাথে যোগাযোগ রাখবে, বই পড়বে, এবং তুমি মনে রাখবে যে করোনাকালীন সময়ে আমাদের জীবন থেকে যে সময়গুলো চলে যাচ্ছে সেই সময়গুলোর হিসাব আমাদের প্রত্যেককেই দিতে হবে। এই যেহেতু এই হিসাব আমাদের প্রত্যেককেই দিতে হবে, সুতরাং এই সময়গুলো আমাদেরকে যথাযথভাবে প্রপার ইউটিলাইজ করতে হবে। তোমরা সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি অনলাইন ক্লাসেস করছি। আল্লাহ হাফেজ।